সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন টিভির স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন সুস্বাস্থ্য এই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে পুরো আয়োজন জুড়ে রয়েছে আমি জান্নাতুন নূর নাইমা। দর্শক, সামনেই আসছে কুরবানির ঈদ এবং আমরা সবাই কুরবানির ঈদ নিয়ে অনেক বেশি এক্সাইটেড। আজ আমরা কথা বলবো কুরবানি ঈদ নিয়ে, ঈদের নানা ধরনের স্বাস্থ্য জটিলতা নিয়ে, এবং এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আজ রয়েছেন ডক্টর মোহাম্মদ মুরাদ হোসেন, কোঅর্ডিনেটর আইসিইউ, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, যুগ্ম মহাসচিব ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। দর্শক, তো চলুন আমরা আমাদের মূল আয়োজনে চলে যাই। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। কেমন ধন্যবাদ। আছেন? আপনার সাথে, সাথে গ্রিন টিভি এবং দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, যেটা বলছিলাম যে সামনেই আসছে কুরবানির ঈদ। তো এক্ষেত্রে দেখা যায় যে আমাদের স্বাস্থ্য ঝুঁকি শুরু হয় আসলে গরু কেনা থেকে। যদি একটা অসুস্থ গরু আমরা কিনে ফেলি তাহলে দেখা যায় সেখান থেকে আমাদের অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। তো এই ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিত আপনার কাছে জানতে চাই। কোরবানি আমাদের তো রেওয়াজ, ইসলামী ধর্মের রেওয়াজ আছে। আমাদের সেখানে একটা সুস্থ গরু বাছাই করা হচ্ছে সবচেয়ে প্রাথমিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। সুস্থ গরু, অসুস্থ গরু নানা রকম রোগের ঝুঁকির কারণ হতে পারে। বিশেষ করে গরুতে অ্যানথ্রাক্স বা অন্য জাতের যে রোগগুলো আছে এগুলো খুব মারাত্মক আকার ধারণ করে। সেইজন্য আমাদেরকে একটা সুস্থ সবল গরু দেখে কিনতে হবে। তার খুরায় কোনো ঘা আছে কিনা বা গরুটা সুস্থভাবে হাঁটছে কিনা, গরুটা সার্বক্ষণিক লেজ নাড়ছে কিনা, হ্যাঁ? এটা একটা সুস্থতার লক্ষণ। গরুটা ঠিকমতো খাচ্ছে কিনা, এই জিনিসগুলো লক্ষ্য করে আমাদেরকে একটা সুস্থ গরু কিনতে হবে। স্যার, সুস্থ গরু যদি তারপরও কেউ যদি ওভাবে না বুঝে বা কিনে ফেলে বা সেটা যদি খেয়ে ফেলে তাহলে আসলে কি ধরনের আমাদের স্বাস্থ্য ঝুঁকিগুলো হতে পারে? গরুবাহিত রোগ যেগুলো আছে অ্যানথ্রাক্সটা মূলত যদি প্রসেস করে খাওয়া যায়, হ্যাঁ? প্রসেস করার সময় কিন্তু আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে অ্যানথ্রাক্স টাচে আসলে, হ্যাঁ? সেক্ষেত্রে বুচার বা কসাই যারা আছে তাদের কিন্তু অ্যানথ্রাক্স হতে পারে। সেইজন্য আমাদেরকে এইটা সাবধানতার সাথে অবলম্বন করতে হবে। কৃমি কিন্তু খুব আ গরুর মধ্যে খুব শক্ত একটা বাসা করে থাকে। সিস্ট আকারের মতো থাকে, হ্যাঁ? টিনিয়া সেজেনাটা নামক এক ধরনের কৃমি আছে, যেইটা ব্লাডার ওয়ার্ম নামে। ব্লাডার মানি শক্ত একটা খোসের মধ্যে তারা থাকে। এইটা অনেকটা ছোট বলের মতো। এইটাকে অনেকে আমরা ভুল করে রান্না করে খাই। অ্যাকচুয়ালি এইটাকে কেটে ফেলে দিতে হবে এবং এটা হাই হিটেও রেজিস্ট্যান্ট, হ্যাঁ? ওটার ভিতরে কৃমিগুলো মারা যায় না এবং যদি ওই জীবন্ত কৃমি আমরা খেয়ে ফেলি আমাদের পেটেও কিন্তু এই কৃমির বংশবৃদ্ধি হতে পারে। সেইজন্য আপনার টিনিয়া সেজেনেটা নামে যে ধরনের কৃমিটা গরুতে আছে এগুলো একদম ব্লাডার ওয়ার্ম বলি আমরা, একদম টিপিক্যালি ছোট্ট টেনিস বলের মতো বা বিভিন্ন শেপের গোল একটা কিডনির মতন শক্ত একটা আবরণ দিয়ে থাকে। এগুলো ফেলে দিয়ে অবশ্যই করতে হবে। আর গরু কোরবানির পরে মাংস যেগুলো প্রসেস করবে সেগুলোকে তো অবশ্যই কাঁচা এবং রান্না মাংস একসাথে ফ্রিজে রাখা উচিত নয়। ঠিক আছে? এইটা প্রিজার্ভেশনটাও খুব ভালোভাবে করতে হবে। স্যার, সংরক্ষণের ব্যাপার যেটা বলছিলেন, এটা আসলে আমরা কতদিন সংরক্ষণ করে খাওয়া উচিত গরুর আসলে মাংস? ফ্রেশটাই খাওয়া ভালো। আসলে এখানে আ আ ফ্রিজিং এর সুযোগ যদি থাকে করা যায়। সেটা আনলিমিটেড বলতে ২-৩ মাসের মধ্যে খেয়ে ফেলাটাই বেটার। তবে যত আর্লি খাওয়া যায় ফ্রেশ মাংসের টেস্টও বেশি এবং পুষ্টিগুণও বেশি। সেক্ষেত্রে আমার মনে হয় ফ্রেশ মাংসটাই খাওয়া বাঞ্ছনীয়। স্যার, অনেকে দেখা যায় যে গরুর মাংস ১ বছর রেখে খাচ্ছে বা পরবর্তী কুরবানির ঈদ পর্যন্ত খাচ্ছে। তো এই ক্ষেত্রে কি কোনো ধরনের সেটা ঝুঁকি তৈরি করে কিনা? এই ফ্রেশনেসটাই তো থাকছে না। একটা হচ্ছে টেস্টও চলে যাচ্ছে। থার্ডলি এইটা কিন্তু কিছু আ আ এর গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে। দীর্ঘদিন রাখলে কিন্তু একটা বাজে টেস্ট আসবে বা বাজে একটা গন্ধ আসবে। হ্যাঁ? এবং স্বাস্থ্যকরও না। সেজন্য আমার মনে হয় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটাকে ফ্রেশ খেয়ে অবস্থায় ফেলা খেয়ে উচিত ফেলানো ভালো। এবং পুষ্টিগুণও অনেকাংশে নষ্ট হয়ে নষ্ট যায়। হয়ে যায়। স্যার, যেটা আমরা প্রিজার্ভেশন এর ব্যাপারে আরেকটু বলতে চাই যে প্রিজার্ভ যে আমরা করব গরুর মাংসটা, সেটা আসলে কিভাবে সংরক্ষণ করলে আসলে সেটা ভালো রাখা যায় ২-৩ মাস পর্যন্ত? অ্যাকচুয়ালি হচ্ছে কি গরুর মাংসটার নিয়ম হচ্ছে এই ফ্রেশ জিনিসগুলো সবসময় সাথে ফ্রিজিং করা উচিত। দীর্ঘ সময় আ মাংসটা বাইরে রেখে দিয়ে তারপর ফ্রিজিং করলে কিন্তু এর গুণগত মানটা নষ্ট হয়ে যায়। বিশেষ করে এর গা থেকে আপনার রক্ত বের হওয়া শুরু করে এবং উজিং বলি আমরা, একটা পানি ছাড়ে। এই পানি ছাড়া মাংসগুলো আসলে টেস্ট পরবর্তীতে পাওয়া যায় না এবং গুণগত মানও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সেইজন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল প্রসেসের পরেই এটা আসলে
প্রিজার্ভ করা উচিত এটা কি ফ্রেশ কোনো অবস্থায়। বক্সের মধ্যে করে প্রিজার্ভ করলে ভালো, বা পলিথিন এগুলো বা এগুলো এগুলো ঠিক হচ্ছে কি আছে? এখন তো আমাদের ওই যে জিপার টাইপ কিছু পলি আছে যেগুলো আইসোলেটেড অবস্থা থাকে, অথবা ফ্রেশ কন্টেইনার বক্সগুলো আছে, এগুলোর মধ্যে প্রিজার্ভ করে ইন্ডিভিজুয়ালি রাখলে পরে অন্য জিনিসের সাথে ফ্লেভারটাও শেয়ার হলো না, আর প্রিজার্ভেশনটাও ভালো হলো। স্যার, দেখা যায় যে কুরবানি ঈদের সময় অনেক বেশি মাংস খাওয়ার কারণে আমাদের পরবর্তীতে দেখা যায় যে অনেকে অনেক সমস্যা নিয়ে ভোগেন, লাইক ডায়রিয়া বা অ্যাসিডিটি বা হাইপারটেনশন। তো এই ব্যাপারটা নিয়ে একটু জানতে চাই যে সাধারণত কি, কি ধরনের জটিলতা তৈরি হতে পারে যদি অতিরিক্ত মাংস খেয়ে ফেলা হয়? অ্যাকচুয়ালি তো আমাদের যারা হাইপারটেনসিভ রুগী বা যারা কোলেস্টেরলের হাইপার কোলেস্টেরোলেমিয়া আছে অথবা ফ্যাটি লিভার আছে, এই ধরনের রুগী তো আমরা রেড মিট অ্যাভয়েড করতে বলি। হ্যাঁ, এই জন্য আসলে লিমিটেড খাওয়াই উচিত। তারপরেও দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা খেয়ে ফেলি, অতিরিক্ত খেয়ে ফেলি, কিন্তু পড়তেছে খুব গরমের মধ্যে, এবং রিচ ফুডগুলো খেলে এমনিতেই আসলে ডাইজেশনের প্রবলেম হয়। সেই জন্য উচিত পর্যাপ্ত পরিমাণে বিফ খেলেও বা গরুর মাংস খেলেও বা খাসির মাংস খেলেও এটা পর্যাপ্ত পরিমাণে না খেয়ে লিমিটেড পরিমাণে খেতে হবে। এক, সাথে প্রচুর পরিমাণে অ্যাপিটাইজার বা হচ্ছে ডাইজেস্ট করার জন্য যে খাবারগুলো আছে, হ্যাঁ, সবজি টাইপের বা সালাদ টাইপের যেগুলো আছে এগুলো খেতে হবে। সাথে সাথে আমার মনে হয় একবারে বিপুল পরিমাণে না খেয়ে বা অনেক বেশি না খেয়ে কিছু লিমিটেশন রেখে খাওয়া উচিত। আর যারা বয়স্ক আছে তাদের তো অবশ্যই ডাইজেশনে প্রবলেম হবে বেশি খেলে। সেই জন্য আমার মনে হয় একেবারেই লিমিটেডই খাওয়া উচিত। সো এই কুরবানি ঈদ বলে যে খুশি মনে আমাদের ইচ্ছে মতো আনলিমিটেড খাওয়া যাবে তা কিন্তু না, একটু পরিমাণ মতো আমাদেরকে সেটা গ্রহণ করতে হবে। স্যার, একটু জানতে চাই যারা ডায়াবেটিসের পেশেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে তারা কিভাবে মেইনটেইন করবে এই কুরবানির ঈদটুকুকে, বা তারা কিভাবে তাদের যে গরুর মাংসের যে অ্যাজাম্পশন তারা সেটা কিভাবে ডিসাইড করবে? অ্যাকচুয়ালি ডায়াবেটিসের সাথে গরুর মাংসের খুব বেশি রিলেশন নাই। সুগার খুব বেশি আপ ডাউন করে না গরুর মাংসে, তো অন্যান্য খাবারের মতোই সুগারের সাথে সম্পর্ক নেই। মূলত ডায়াবেটিসের সাথে কোমরবিডিটি হিসাবে প্রেশার, কিডনির সমস্যা অথবা কোলেস্টেরলের সমস্যা এগুলো থাকলে আসলে ক্যাটেল বা গরু, খাসি এগুলো লিমিটেড পরিমাণে খেতে হবে। তবে আমরা অ্যাডভাইস করি যদি খেতেই হয় একেবারে সলিড মাংস উইদাউট ফ্যাট, ফ্যাট ফ্রি সলিড মাংস, রানের ২-১ পিস মাংস খেতে পারবে, সে সমস্যা নাই, যদি কিনা কোমরবিডিটিগুলো থাকে। আর এমনিতেও ডায়াবেটিসের জন্য আসলে গরুর মাংস বাধা নাই। ওকে। এক্ষেত্রে স্যার কোনো কি মেডিসিনের টেনশনের কথা আপনি বলছিলেন বা কিডনির পেশেন্টদের কথা বলছিলেন, তাদের কি মেডিসিনের কোনো চেঞ্জ কি আসে? না, চেঞ্জ করা লাগবে না। আমাদের কিডনি রুগী যারা প্রাথমিক অবস্থা আছে তাদের তো ডায়েট চার্টই আছে। যারা এন্ড স্টেজ কিডনিতে আছেন, আ কিডনি ডিজিজ আছেন, তাদেরকে আসলে লিমিটেড প্রোটিন আমরা রেস্ট্রিক্ট করে দেই। সেই মাপ মতোই উনি খেতে পারবেন। হয়তোবা অন্য প্রোটিনের এক্সচেঞ্জে উনি গরুর মাংস বা খাসির মাংস খেতে পারবেন। ডিম বা মাছের পরিবর্তে। আর হাইপারটেনশনের কথা তো বললাম, যে বা ডিসলিপিডিমিয়া যাদের আছে, হাইপারলিপিডিমিয়া যাদের আছে, তাদের জন্য আপনার আ চর্বিযুক্ত খাবারটা না খাওয়াই বেটার। সেইজন্য বলা হচ্ছে যে ফ্যাট ফ্রি যদি মাংস থাকে সেটা খেতে পারবে পরিমাণ মতো। স্যার, একটু জানতে চাই আপনার কাছে যে কুরবানির পরে যে কুরবানির যে বর্জ্যগুলা রয়েছে সেগুলো আসলে পরিবেশ বান্ধব উপায়ে কিভাবে অপসারণ করা যায়? অ্যাকচুয়ালি এইটা আসলে আমাদের নৈতিক দায়িত্ব। হ্যাঁ? এই সমাজটা আমাদের। আমাদের এই সমাজটাকে আমরাই পরিষ্কার রাখবো, পরিবেশটাকে পরিষ্কার রাখবো। কাজেই কোরবানির পর কোরবানির যে জবাই করার যে রক্তটা এটাকে অবশ্যই ওয়াশ আউট করে দিতে হবে, এবং ওয়াশ আউট করে দিয়ে তার মধ্যে ব্লিচিং, যেটাকে ডিসইনফেক্ট্যান্ট হিসাবে আমরা ইউজ করি, কারণ কোরবানির যে রক্তগুলো আছে এগুলো আসলে পচে দুর্গন্ধ ছড়ায় এবং ব্যাকটেরিয়া এবং বিভিন্ন ধরনের রোগের কারণ হয়ে ওঠে। সেই জন্য ব্লিচিং দিয়ে, সেটা সরকারি পক্ষ থেকেও আমাদেরকে সাপ্লাই করা হয়। তারপরেও যদি কোথাও শর্টেজ থাকে আমার মনে হয় ব্যক্তি মালিকানায় এগুলো সংগ্রহ করে আপনার এটাকে ডিসইনফেক্ট্যান্ট করে দিতে হবে। তাহলে ২ টা কাজ হবে। একটা হলো রোগ জীবাণু ছড়াবে না এবং আমি আমার পরিবেশটাকে সুস্থ রাখলাম। সাথে পাশাপাশি যেটা করতে হবে, অন্যান্য বজ্র যে পদার্থগুলো আছে এইগুলোকে আপনার যারা সিটি কর্পোরেশনের আওতায় আছে বা পৌরসভার আওতায় আছে তারা তো ওগুলোকে তুলে দিবেন পরিচ্ছন্নতা কর্মীর কাছে। গ্রামে বা হচ্ছে মফস্বলে যারা করতেছি, যেখানে এই সুবিধাটা নাই কেন্দ্রীয়ভাবে করার, তারা অবশ্যই এগুলোকে মাটিতে পুঁতে ফেলবেন, যাতে এই ময়লাগুলো না ছড়ায়। এবং এই দেখা যায় যে কোরবানির যে রেস্ট অফ দ্য মিট, এগুলো
ছড়িয়ে ছিটিয়ে থাকলে বিভিন্ন রকমের, বিশেষ করে গ্রামে দেখা যায় যে বিভিন্ন পশু, এগুলো মাংসাশী পশু, এগুলো কুকুর বিড়াল এগুলো নিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়, অর্ধেক খায় অর্ধেক রেখে দেয় এবং এটা থেকে রোগ জীবাণু ছড়ায়। সেই জন্য আমার মনে হয় যে এইটা আমাদের সবারই উচিত। আমরা ধর্মের পাশাপাশি, যেহেতু ইসলাম ধর্মে আমাদের একটা কোরবানির রেওয়াজ আছে এবং আমরা দিচ্ছি, এটার পাশাপাশি আমাদের সামাজিক দায়িত্ব হিসেবে আমাদেরকে পরিবেশটাকে পরিষ্কার রাখা এটা আমাদের নৈতিক কর্তব্য। স্যার, ডেঙ্গু বা সংক্রমণ রোগ তো এখন খুব হচ্ছে, তো কোরবানির পরে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত এই ধরনের রোগ দমনে? আসলে অ্যাকচুয়ালি হচ্ছে কি, এখন তো আমাদের মিজলসের প্রাদুর্ভাবটা খুব বেশি। সেই জন্য আমি আমার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলবো যে দয়া করে অতি উৎসাহিত হয়ে ছোট বাচ্চাদেরকে হাটে পাঠাবেন না, এবং গরু কেনার পরে দেখার যে একটা ধুম আমরা ছোটবেলা থেকে উপলব্ধি করেছি বা উপভোগ করেছি, সেইটা এইবারের জন্য আপাতত আপনারা রেস্ট্রিক্ট করেন। কারণ হচ্ছে মিজেলসটা প্রায় ৩ সপ্তাহের মতন ডরমেন্ট অবস্থায় থাকে, মানে শরীরে ঢুকে তার উপসর্গ আসতে প্রায় ৩ সপ্তাহের মতন লেগে যায়। তো সেই জন্য একজন আক্রান্ত না বুঝে তার সাথে আমি মিশলাম, দেখা গেল সে আক্রান্ত হয়ে গেল। কাজে এইবার আমার মনে হয় যে এই দিকটা একটু আমাদের দর্শক শ্রোতাদের, বিশেষ করে অভিভাবকদের সদর দৃষ্টি রাখতে হবে যে এখানে যেন ব্যত্যয় না ঘটে। আর পোস্ট ঈদ যেটা করণীয় সেটা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে পানি জমে থাকে কোরবানির পরে, বিভিন্ন জায়গায় ওয়াশ করা যে পানিগুলো আছে, পানিগুলো জমে থাকে। আমরা জানি 3 দিনের স্বচ্ছ পানিতেই ডেঙ্গু মশার ডিম পাড়ে এবং এটা একটা ডেঙ্গুর একটা সোর্স হতে পারে। সেই জন্য আমরা যারা কোরবানি করব, তারা এনশিওর করব যে ওই জায়গাটা পরিষ্কার করে পানি যেন জমে না থাকে, এবং একান্তই যদি পানি জমেই থাকে সেটা যাতে কেরোসিন অথবা ব্লিচিং দিয়ে যাতে ডেঙ্গু মশা ওখানে বাসা বাঁধতে না পারে সে ব্যবস্থাটা করে দিতে হবে। খুব ভালোভাবে আপনি বুঝিয়ে দিলেন আসলে। স্যার, একটু জানতে চাই, আমাদের মধ্যে অনেকে আমরা ভাবি যে লাল মাংসে খেলে কোলেস্টেরল বাড়ার সম্ভাবনা বেশি থাকে। এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? রেড মিটের সাথে কোলেস্টেরলের ডেফিনেটলি সম্পর্ক আছে। আসলে রেড মিট তো এগুলো ফ্যাটেনিং, শরীরে যে ফ্যাটেনিং করে, তো দেখা যায় যে এই জন্য আমরা কিন্তু রেড মিট অনেক রোগের সোর্স বলি, এবং সেই জন্য আমরা আসলে রেড মিটটাকে অ্যাভয়েড করার জন্য, বিশেষ করে যারা ক্যাটাবলিক স্টেট, মানে শরীর গঠনের একটা স্টেজ আছে আমাদের দেহে, আবার হচ্ছে এরপরে দেখা যায় যে আর বাড়বে না, এখন ফ্যাটেনিং হবে, এরকম স্টেজে বিশেষ করে 30 বা 35-এর পরে যারা থাকি, ইউজুয়ালি 25-এর পরেই ক্যাটাবলিজম শুরু হয়ে, অ্যানাবলিজম বন্ধ হয়ে যায়, ক্যাটাবলিজম মানে বাড়ন্ত বয়স কমে যায়। তো তারপর থেকে আমার মনে হয় এই রেড মিটটাকে অ্যাভয়েড করা উচিত। হ্যাঁ, বিভিন্ন রোগের যেহেতু সোর্সে, হ্যাঁ, শরীরে বাংলায় আমি বলি ফ্যাটেনিং করে, যেটা আমাদের মেডিকেল টার্ম না বললাম দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। তো সেই জন্য রেড মিটটা আমার মনে হয় অ্যাভয়েড করা উচিত অ্যাজ ফার পসিবল। আর যেহেতু কুরবানি ঈদ, তো সেক্ষেত্রে খেতে হলে একটু পরিমাণ মতোই খেতে হবে। হ্যাঁ, একটু আমার মনে হয় যে বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণ শ্রোতা আছেন, আমাদের দর্শক শ্রোতা বা রুগী আছেন যারা হাই হাই কোলেস্টেরল, প্রেশার, তারপরে হচ্ছে আপনার ডিসলিপিডিমা, ফ্যাটি লিভার বা অন্যান্য কোমরবিডিটিতে আছেন, তাদের উদ্দেশ্যে উপদেশ থাকবে যে আপনি অবশ্যই খাবেন কোরবানির গোস্ত, কিন্তু এটা উইথ এ লিমিটেশন। হ্যাঁ, লিমিটেশনের মধ্যে থেকেই খাবেন। পাছে একটা শখ পূরণ করতে গিয়ে আপনি অসুস্থ হয়ে পড়েন, এইটা আসলে কাম্য নয়। সবাই একটু কনসার্ন থাকে যে কতটুকু সে খাবে বা কতটুকু খেলে সে স্বাস্থ্য ঝুঁকি থেকে নিজেকে দূরে রাখতে পারবে। স্যার, একটু জানতে চাই যে কুরবানির সময় যে ছুরিগুলো ইউজ করা হয় বা যে দা ইউজ করা হয়, সেগুলো আসলে জীবাণুমুক্ত রাখাটা কতটুকু জরুরি? ছুরি, দা এগুলো আসলে হচ্ছে কি, আমার মনে হয় যে এগুলো আমরা যারা প্রফেশনাল লোক দিয়ে করাই, ওরা তো রেগুলার ইউজ করে, ওরা আছে, কিন্তু দেখা যাচ্ছে যে হাইজিনের যে বিষয়টা আছে, সেই জন্য আমার মনে হয় যে 2টা জিনিস এখানে জরুরি। একটা হচ্ছে ওই শার্প কাটিং যে ইয়েগুলো আছে, এগুলো থেকে সাবধানে থাকতে হবে, এক। আর স্টেরিলাইজেশনের ব্যাপারে যেটা আসছে, খুব এইটা থেকে যে খুব বেশি জীবাণু ছড়ায় তা নয়, তবে অবশ্যই ওই পুরাতন নোংরা ছুরি বা চাপাতি এগুলো যেন, বা খাটিয়া বিশেষ করে
যে কাঠের গুঁড়িটা দিয়ে কাটা হয়, দেখা যায় যে 2-3 বছর ফেলে রাখছে, আনহাইজেনিক আছে, এগুলোকে অ্যাভয়েড করা উচিত। ওকে, সেক্ষেত্রে ইউজ করলেও একটু পরিষ্কার করে তারপরে। ছুরি-টুরিগুলো পরিষ্কার করে নেব, কিন্তু খাটিয়াটা আমার মনে হয় ফ্রেশ খাটিয়া বা কাঠের গুঁড়ি যেটা বলে, ওইটা মনে হয় যে ফ্রেশ অবশ্যই নেওয়া উচিত, জীবাণুমুক্ত করে নেওয়া উচিত। জীবাণুমুক্ত। এবার তো খুব গরমের মধ্যে আমাদের কুরবানির ঈদ হতে যাচ্ছে। তো যারা আসলে সকাল থেকে সারাদিন গরু নিয়ে ডিল করবে, তাদের পানি শূন্যতা রোধে বা তারা যেন হিট স্ট্রোক রোধে, মানে তাদের জন্য আসলে আপনি কি উপদেশ দিবেন? না, তাদের জন্য একটাই উপদেশ থাকবে, কারণ হচ্ছে যে হিউমিডিটি বেশি থাকলে বা গরমের মধ্যে কাজ করলে যেটা হয়, প্রচুর সোয়েটিং হয়। আমার উপদেশ থাকবে, স্বাভাবিক খাবারের পাশাপাশি আপনারা অবশ্যই প্রচুর পরিমাণে পানীয় এবং স্যালাইন খাবেন। বিশেষ করে প্রত্যেককে যেই পরিমাণে পানি লস হয় আসলে এই স্লাটারিংয়ের ক্ষেত্রে, আমার মনে হয় যে প্রত্যেকটা কসাই বা যারা এই কাজের সাথে সম্পৃক্ত, আমার যে ভাই বোনরা অনেকে নিজেরাও কসাইদের সাথে হাত লাগান, তারা দেখা যায় যে দুর্বল হয়ে যাবেন। সেই জন্য পর্যাপ্ত পরিমাণে পানীয় এবং স্যালাইন খেতে হবে। বাহ! খুব চমৎকার করে বললেন। স্যার, আপনার কাছ থেকে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানবো। কিন্তু সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সুস্বাস্থ্য, এই অনুষ্ঠানটি নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। খুব তাড়াতাড়ি ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন টিভির স্বাস্থ্য বিষয়ে সাপ্তাহিক আয়োজন সুস্বাস্থ্য এই অনুষ্ঠানে। আশা করছি আপনারা সবাই আমাদের সাথেই ছিলেন। স্যার, আমরা বিরতির পর আবারও ফিরে এলাম। এবার একটু আপনার কাছে জানতে চাই, আপনি তো অনেকদিন ধরে বক্ষব্যাধিতে আছেন। কি ধরনের রোগ নিয়ে সাধারণত রোগীরা আপনাদের কাছে আসেন? জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতাল আহ, বাংলাদেশের চেস্টের মানে বক্ষব্যাধি বিশেষায়িত হাসপাতালের মধ্যে একটাই হসপিটাল আছে। এই সাবজেক্টের আর কোনো হসপিটালই নেই। কাজে আমাদের এই হসপিটালটা পুরা বাংলাদেশের চেস্ট এবং চেস্ট রিলেটেড যে ডিজিজগুলো আছে এর একমাত্র টারশিয়ারি হসপিটাল। এখানে মূলত আমাদের এখানে শ্বাসকষ্ট বা হাঁপানি রোগ নিয়ে আসে, টিবি বা যক্ষ্মা এই রোগ নিয়ে আসে। সাথে সাথে আমাদের কিন্তু থোরাসিক সার্জারি একটা ডিপার্টমেন্ট আছে, যেখানে ফুসফুসের ক্যান্সার, খাদ্য নালীতে সমস্যা, খাদ্য নালীর ক্যান্সার, খাদ্য নালী শুকিয়ে যাওয়া থেকে শুরু করে আমাদের মানে চেস্ট বলতে যেটা বোঝায়, বুক যেটা বলতে বোঝায়, পেটের উপরের যে অংশটা, এইটার মধ্যে হার্ট বাদে যেই অঙ্গগুলো আছে সবই কিন্তু আমরা দেখি। সেখানে থাইরয়েড থেকে শুরু করে সবই কিন্তু, থাইমাস নামে একটা গ্ল্যান্ড আছে, সেটা আমরা দেখি। তো কাজে আমাদের ভাস্ট অফ পেশেন্টস আছে এখানে রিলেটেড টু চেস্ট, যারা সবাই আমাদের এখানে আসতেছে। তবে সার্জারি এবং মেডিসিন আলাদা দুইটা বিভাগ আছে। মেডিসিনে মূলত আমরা অ্যাজমা সিওপিডি নামে আরেকটা রোগ আছে, হাঁপানির চেয়ে একটু জটিল রোগ। তারপর হচ্ছে যক্ষ্মা, নিউমোনিয়া, তারপরে টিবি এবং টিবির জনিত যে সমস্যাগুলো, যেমন ফুসফুসে পানি আসা বা পর্দায় পানি আসা, ফুসফুসে পর্দার মধ্যে পুজ জমে যাওয়া, এম্পায়ামা। তারপরে হচ্ছে আমাদের সার্জারির মধ্যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের রোগীগুলো আসে, বিশেষ করে চেস্ট ট্রমা, রিব ফ্র্যাকচার, অথবা দেখা গেল যে হচ্ছে অনেক সময়, এখন অবশ্য আমরা কম পাচ্ছি, আগে খুব সহিংসতা হতো, দেখা যেত ট্যাটা নিয়ে আসছে পিঠে, বা স্ট্যাব ইঞ্জুরি নিয়ে আসছে, গান শট ইঞ্জুরি নিয়ে আসছে। সব চেস্টের যেই ট্রমাগুলো আছে এগুলো নিয়ে আমাদের এখানে প্রেজেন্ট করে রোগীগুলো। স্যার, আপনি অ্যাজমার কথা বলছিলেন। একটু জানতে চাই যে অ্যাজমার সমস্যায় আসলে মানুষ এত ভুগছে কেন এখন? এটার কারণটা কি? আসলে অ্যাজমা তো হচ্ছে আমাদের একটা শ্বাসকষ্টের রোগ। শ্বাসনালীটা চুমসে যায় অথবা অতিরিক্ত সংবেদনশীল থাকে, তখনই হচ্ছে অ্যাজমাগুলো দেখা দেয়। এইটা আমরা বলি জেনেটিক প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে কিছু, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে কিছু, হ্যাঁ, যেই কারণে অ্যাজমাটা হয়, যে শ্বাসনালীটা অতিরিক্ত সংবেদনশীল থাকে, সেটা চুমসে গিয়ে শ্বাসনালীটা বন্ধ হয়ে যায়, যার ফলে বাতাস আমরা প্রপারলি নিতে পারি না এবং হচ্ছে শ্বাসকষ্টটা হয়। তো অ্যাজমা ট্রিটেবল, এইটাকে আসলে ট্রিটমেন্ট করলে এটা আপনার নিরাময়যোগ্য বলা যাবে না, এটা রিমিশন বলি আমরা, নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ডায়াবেটিস প্রেশারের মতো অ্যাজমাকে নিয়ন্ত্রণে রাখতে হয়, বাট অ্যাজমা একদম মানে কিউরেবল না। আর অ্যাজমার চেয়ে যে প্রবলেমটা আমরা এখন ইদানিং ফেস করছি, প্রায় 3 কোটি রুগী শ্বাসকষ্টে ভুগছেন অ্যাজমা সিওপিডি মিলে।
যেটা হচ্ছে সিওপিডি, যেটা সেটা হচ্ছে আরও অ্যাজমার বড় ভাই বলি আমরা আসলে। হ্যাঁ, সিওপিডি অ্যাজমাটা হলো রিভার্সিবল। রিভার্সিবল মানে আপনার শ্বাসনালীটা যে সংকুচিত হয়, ওষুধপত্র মেডিসিন দিলে বা একটা টাইম বিইংয়ে সে শ্বাসনালীটা আবার আগের জায়গায় চলে আসে। কিন্তু সিওপিডি যেটা, সেটাকে আমরা বলি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তার শ্বাসনালীর যে সংকোচনটা, এটা পার্মানেন্টলি হয়ে যায়। ঠিক আছে? এইটা মূলত দায়ী হচ্ছে স্মোকিং, সেটা প্যাসিভ স্মোকিং হোক আর অ্যাক্টিভ স্মোকিং হোক। তো অ্যাজমা সিওপিডি এই দুইটা রুগী মোটামুটি আমাদের চেস্টের ম্যাক্সিমাম কভার করে। আর ইদানিং আমরা টিবি রুগী পাচ্ছি, বেশ কিছু কমপ্লিকেটেড টিবি রুগী পাচ্ছি। স্যার তো টিবি রোগটা এখন খুব বেশি দেখা যাচ্ছে। মাঝখান দিয়ে এত বেশি ছিল না, বাট এখন অনেক বেশি দেখা যাচ্ছে। এটার কারণটা আপনি কি বলে মনে করেন? আসলে রোগ ছিল না ঠিক না, আমাদের অ্যাওয়ারনেসটা বাড়ছে। আগে যেমন টিবি আমরা পেতাম আপনার হচ্ছে একদম এন্ড স্টেজে, রুগীগুলো ডায়াগনোসিস হতো অনেক পরে। এখন মানুষ অনেক সচেতন। টিবি কিন্তু টিবির ইনসিডেন্স যে বেড়েছে এরকম বলা যাবে না। তবে সচেতনতা বাড়ার কারণে আমরা কেস কেস বেশি পাচ্ছি। হ্যাঁ, রুগীগুলো আর্লিয়ার চলে আসতেছে। আগে হয়তোবা দেখা যেত যে টিবি ডায়াগনোসিস হয়েছে, আমাদের হসপিটালে ভর্তি হয়েছে, আমরা সময় পাই নাই, মানে এন্ড স্টেজে এসে আমাদের সাথে আমরা পেয়েছি। এখন মানুষ অনেকটা হেলথ সচেতন, বিভিন্ন প্রচার প্রচারণার মাধ্যমে টিবির রুগীগুলো আমরা খুব আর্লিয়ার পেয়ে যাচ্ছি এবং আমরা চেষ্টা করতেছি। আমাদের চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি হিসেবে আমি আছি। আমাদের চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এইবার একটা টিবির নতুন গাইডলাইন করেছি। হ্যাঁ, আমরা প্রত্যেকটা টিবি যাতে আমরা টারশিয়ারি হসপিটালে আসতে না হয়, কমপ্লিকেটেড টিবি যেগুলো আছে সেগুলো যাতে উপজেলা লেভেলে বা ডিস্ট্রিক্ট লেভেলেই চিকিৎসা করা সম্ভব হয়, এরকম একটা গাইডলাইন আমরা অলরেডি গত আমাদের চেস্ট অ্যান্ড হার্টের এজিএম গেল গত 5 তারিখ আর 6 তারিখে 2 দিন। সে সময় আমরা স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের মাধ্যমে আমরা টিবির গাইডলাইনটা উদ্বোধন করেছি, নতুন গাইডলাইন, এবং আশা করি এইটা যদি আমরা ইয়ে পর্যন্ত উপজেলা লেভেল পর্যন্ত সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং এইটা ইনশাল্লাহ টিবি কন্ট্রোলে এবং টিবির চিকিৎসা সহজীকরণে যথেষ্ট ভূমিকা রাখবে ইনশাল্লাহ। টিবির পাশাপাশি স্যার এখন হাম নিয়ে আমরা অনেক শুনতে পাচ্ছি যে হামের কারণে প্রতিনিয়ত আমাদের অনেক শিশু মৃত্যুবরণ করছে। তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? না, হামটা তো আসলে অ্যাকচুয়ালি ২০২৩ থেকেই কিন্তু ইউনিসেফ আমাদেরকে সতর্ক করেছিল যে হাম ওয়ার্ল্ড ওয়াইড হাম কিন্তু আবার আসতেছে। আমরা যদিও কিন্তু একবার ডিক্লেয়ার করলাম যে আমরা হাম ফ্রি, বাট কিন্তু হামটা আবার রিকার করার মধ্যে এখানে আমাদের কেন জানি আমাদের মধ্যে কোনো দুর্বলতা ছিল, অবশ্যই ভ্যাকসিনেশনে দুর্বলতা ছিল। আমি কাউকে দোষারোপ করব না, তবে পূর্ববর্তী সরকার, বোথ রাজনৈতিক সরকার এবং ইন্টারি গভর্নমেন্ট, তাদের আমার মনে হয় একটু সচেতন হওয়া উচিত ছিল রিগার্ডিং দ্য ভ্যাকসিনেশন অফ মিজেলস। স্যার অ্যাজমার ক্ষেত্রে বা যক্ষ্মার ক্ষেত্রে যেটা আপনি একটু আগে বলছিলেন, কোন লক্ষণগুলো দেখলে আসলে দ্রুত হাসপাতালে যাওয়া উচিত বলে আপনি মনে করেন? যক্ষ্মার যে লক্ষণগুলো, যক্ষ্মার লক্ষণ হচ্ছে ৩ সপ্তাহের অধিক কাশি, হালকা ইভিনিং রাইজ অফ টেম্পারেচার বলি, সন্ধ্যার দিকে গায়ে গায়ে জ্বর আসবে এবং জ্বরটা বাড়বে, কিছুক্ষণ পরে জ্বরটা রাতের দিকে ছেড়ে দিবে, ঘাম দিয়ে ছাড়বে এবং হচ্ছে খাবার অরুচি। আরেকটা জিনিস হয় ওয়েট লস, যেহেতু খেতে পারে না, ওয়েট লস। এই ৪টাই মূলত মূল লক্ষণ: কাশি, গায়ে গায়ে জ্বর, ওজন কমে যাওয়া, খাবার অরুচি। এই ৪টা দেখলে এবং যদি ২ থেকে ৩ সপ্তাহের বেশি কাশি থাকে এবং কনভেনশনাল অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও যদি কাশি না কমে, তাহলে অবশ্যই তাকে সাসপেক্ট করতে হবে যে টিবি থাকতে পারে এবং আমার মনে হয় টিবি হসপিটাল বা চেস্ট বিশেষজ্ঞ শরণাপন্ন হওয়া উচিত। সেক্ষেত্রে স্যার যদি তারা হাসপাতালে না যায়, তো বাসার মানুষেরা কতটুকু তাদের সাথে ঝুঁকিপূর্ণ টিবির ক্ষেত্রে? ডেফিনেটলি ঝুঁকিপূর্ণ, কারণ হচ্ছে কি আমরা যদি ওপেন কেস বলি, যেটা হচ্ছে কাশিতে জীবাণু পাওয়া যায়, এটাকে বলা হয় ওপেন কেস। ওপেন কেস মানে ইনফেকশাস, তার কাশি থেকে জীবাণু ছড়াবে এবং এটা দিয়ে আরেকজন আক্রান্ত হবে। সেই ক্ষেত্রে আমাদের উচিত, যদি হসপিটালে ভর্তি না হয়, তাকে আইসোলেশনে রেখে, সম্ভব হলে, আমাদের দেশের আসলে পার্সপেক্টিভে বাসায় আইসোলেশন ওইভাবে সম্ভব হয় না, সেই ক্ষেত্রে আমরা বলি যে তার প্লেট বাসন আলাদা করে দিয়ে তাকে মাস্ক ইউজ করতে এবং প্রতিরোধক হিসাবে ফ্যামিলির অন্যান্য যে মেম্বারগুলো আছে তাদের জন্য কিন্তু চিকিৎসার ব্যবস্থা আছে,
3 মাস ব্যাপী আমরা প্রতিরোধক হিসাবে একটা চিকিৎসা দিয়ে থাকি। ওকে, সো সেটা ৩ মাস ব্যাপী এটা হয়ে থাকে। স্যার অ্যাজমার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যারা অ্যাজমার পেশেন্ট তারা খেলাধুলা বা কোনো ব্যায়াম করতে ভয় পান। তো এটা আসলে বা এই ব্যাপারে আপনি কি বলবেন যে এটা কতটুকু তাদের জন্য না, ঝুঁকিপূর্ণ হতে অ্যাজমা পারে? অ্যাজমা নিয়ে ভয়ের কোনো কারণ নাই। কারণ হচ্ছে কি, অ্যাজমা হচ্ছে ট্রিটেবল একটা রোগ। হ্যাঁ? আমরা যদি নিয়ন্ত্রিত লাইফ লিড করি, বিশেষ করে অ্যাজমার কিছু ট্রিগারিং ফ্যাক্টর আছে। যেমন ঠান্ডা, ধুলাবালি, ধোঁয়া, দুর্গন্ধ বা সুগন্ধ, হ্যাঁ? এগুলো থেকে একটু সাবধানে থাকতে হবে। এই ট্রিগারিং ফ্যাক্টরগুলো ভ্যারি করে আবার। কারো খাবারে অ্যালার্জি থাকে, হ্যাঁ? কারো দেখা যায় যে ধুলায় অ্যালার্জি আছে। কারো দেখা যায় যে বিছানার চাদরের উঠালেই অনবরত হাঁচি হচ্ছে মাইটের জন্য। এগুলো পারসন টু পারসন ভ্যারি করে। তবে যাদের যেটাতে অ্যালার্জি তাদেরকে সেটা অ্যাভয়েড করতে হবে। আর খেলাধুলার ব্যাপারে বিষয় হলো, যদি অ্যাজমা নিয়ন্ত্রণে থাকে খেলাধুলা করতে সমস্যা নেই। তবে খেয়াল রাখতে হবে, আউটডোর গেম যখন খেলতে যায় তখন বাচ্চারা বা বিশেষ করে বড়রা, অ্যাডাল্টরা কিন্তু শ্বাসকষ্ট ফিল করে এবং কাশি শুরু হয়। সেজন্য আমরা বলি রিলিভার যে ওষুধগুলো আছে, বিশেষ করে ব্রঙ্কোডাইলেটর, শর্ট অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর, এই রিলিভারগুলো আমরা বলি খেলার আগে, আউটডোর গেম খেলার আগে 2 চাপ নিয়ে নিলে তার ব্রঙ্কোডাইলেটরেশনটা ভালো থাকবে এবং সে খেলাধুলায় প্রবলেম করবে না। স্যার এক্ষেত্রে ইনহেলার ব্যবহারের সঠিক নিয়মটি কি বা তারা কিভাবে ইনহেলারটা ব্যবহার করবেন? ইনহেলারের সঠিক ব্যবহারটা হলো কি, এটা রিলিভার তো যেকোনো অ্যাজমা রোগী ইউজ করতে পারে। আর ইনহেলারের মধ্যে আমাদের অনেকগুলো বিভিন্ন পটেন্সির ঔষধ আছে। কোনোটা হচ্ছে ব্রঙ্কোডাইলেটর, লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর, শ্বাসনালীর প্রসারণ করে। কতগুলো আছে বাধাদানকারী স্টেরয়েড আছে। সেইটা আমরা ক্যাটাগরাইজ করে তারপরে দিই। আর ইনহেলারের সঠিক টেকনিক যেগুলো আছে এগুলো আসলে অনেকেই অবগত নয়। আমাদের চিকিৎসকরা অনেকেই জানে না ইনহেলারটা কীভাবে নিতে হয়। তো সেইটা আসলে অ্যাকচুয়ালি উচিত হাতে কলমে দেখে তারপরে দেয়া। এটার কয়েকটা স্টেপ আছে। ১ম ধাপে ঢাকনাটা খুলে নেয়া, হালকা একটু ঝাঁকিয়ে নেয়া। কারণ হচ্ছে ওইটার মধ্যে লিকুইড ফর্মে থাকে। ঝাঁকিয়ে না নিলে পাউডারগুলো ডিজলভ হবে না। হালকা ঝাঁকিয়ে নিয়ে দেন হচ্ছে শ্বাসটা ছেড়ে দিতে হবে। দিয়ে চাপ দিয়ে একই সাথে নিঃশ্বাসের, অনেকে গিলে ফেলে। ওই গেলা যাবে না। জোরে শ্বাস টেনে ভিতরে অ্যাকচেনচুয়েশন যেটাকে বলি, হ্যাঁ, আমরা দম যে জায়গায় নিই ওই জায়গায় নিতে হবে। টান দিয়ে নিয়ে দমটা ১০ থেকে ১২ সেকেন্ড বন্ধ রাখতে হবে এবং এরপরে পরবর্তীতে নাক দিয়ে দম ছাড়তে হবে, মুখ দিয়ে নিতে হবে প্রায় ১ মিনিটের মতন। ১ মিনিট পরে সেকেন্ড পাফটা ওই সেম ওয়েতে দমটা ছেড়ে দিয়ে চাপ দিয়ে সাথে অ্যাকসেন্টুয়েশন টান দিয়ে নেগেটিভ সাকশন দিয়ে নিয়ে ধরে রাখতে হবে ১০ থেকে ১২ সেকেন্ড। এরপরে ১ মিনিট নাক দিয়ে দম ছাড়তে হবে, মুখ দিয়ে নিতে হবে। এইটা হচ্ছে ইনহেলার নেওয়ার টেকনিক। এবং স্টেরয়েড নিলে অবশ্যই ইনহেলার নেওয়ার পরে ব্রাশ বা কুলি করে ফেলতে হবে। স্যার এখন তো খুব সর্দি কাশির প্রবণতা দেখা যাচ্ছে যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে। তো অনেক সময় দেখা যায় সর্দি কাশিকে আমরা খুব অবহেলা করি। বাট এটা অনেক সময় এই ছোট, ছোট উপসর্গই কিন্তু নিউমোনিয়াতে রূপ নিতে পারে। তো একটু জানতে চাই আপনার কাছে যে নিউমোনিয়াটা আসলে কি? এবং এটা কখন মানুষে আইডেন্টিফাই করবে বা হাসপাতালে যাওয়াটা জরুরি মনে করবে? নিউমোনিয়া তো একটা খুব জটিল রোগ। ঠিক আছে? এটা কিন্তু স্বাভাবিক বিষয় না। নিউমোনিয়া আমরা বলি যখন একটা ফুসফুসে ইনফেকশন হয় এবং একটা নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট একটা ফুসফুস বা অনেক সময় ২ ফুসফুসে একই সাথে আক্রান্ত হয় এবং হয়ে ইনফেকশন হয়ে ওইখানে সলিডিফিকেশন হয়ে যায়। যখনই সলিডিফিকেশন হয়ে যায় তখন এটাকে আমরা কনসোলিডেশন বলি। নিউমোনিক কনসোলিডেশন। তো সেইটা খুব জটিল প্রক্রিয়া। সাধারণত সর্দি কাশিতে থেকেই নিউমোনিয়া হয় এরকম না। অনেক সময় দেখা যায় যে সর্দি কাশিটা খুব বেশি লেগে গেলে সো ব্যাকটেরিয়া লোড যদি খুব বেড়ে যায়, ইউজুয়ালি নিউমোনিয়া হলে কিন্তু জ্বর হয়। তাই ইনফেকশন হলে শরীরে একটা প্রাথমিক লক্ষণ দেখা দেয় জ্বর। এই জ্বরটা যদি দেখা যায় যে নরমালি ফ্লুর কারণে যদি জ্বর হয় সেটা ৩ থেকে ৫ দিনের মধ্যে চলে যায়। কিন্তু নিউমোনিয়া হতে একটা সময় লাগে। মানে আমরা যেটা বললাম কিছুক্ষণ আগে যে কনসোলিডেশন, যে সলিডিফিকেশন হওয়া, এটা হতে কিন্তু সময় লাগে। তো আমরা যখন প্রাথমিক অবস্থায় দেখব যে জ্বর আসছে, এইটা যদি নরমাল প্যারাসিটামল বা হচ্ছে অ্যান্টিপাইরেটিক দিয়ে যদি আমরা বন্ধ করতে পারি বা বন্ধ হয়ে যায় আর ভালো। ৩ দিন আমরা দেখে আমরা অ্যান্টিবায়োটিক অনেক সময় দিয়ে দেই। কিন্তু নিউমোনিয়ার কিন্তু স্পেসিফিক কিছু উপসর্গ আছে। যেমন হাই ফিভার, এইটা ছাড়বে না। সহজেই
যাবে না, নির্দিষ্ট টাইম আসলেও যাবে না, টাইফয়েডের মতন লাইক ফিচার। তারপর হচ্ছে আপনার কাশি থাকতে পারে, কাশি নিউমোনিয়া হলে কিছু কিছু কিয়দংশ হলে কাশি থাকবে। চেস্ট পেইন, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আপনার উপসর্গ নিউমোনিয়ার জন্য। এইগুলো সাথে কিছু শ্বাসকষ্ট থাকবে। তারপর হচ্ছে নিউমোনিয়ার যে কমপ্লিকেশনগুলো, সেগুলো হলে ফুসফুসে পানি চলে আসতে পারে, ফুসফুস ফুটো হয়ে যেতে পারে, পুজ হতে পারে, রক্ত আসতে পারে গলা দিয়ে। এই উপসর্গগুলো আসে পরবর্তীতে। তবে প্রাথমিক অবস্থায় জ্বর, খুব বেশি তীব্র জ্বর, খুব বেশি কাশি, ঘন বা পাকা কফ বের হওয়া, অনেক সময় কফের সাথে রক্ত আসা, বুকে ব্যথা, এই উপসর্গগুলো হলে বুঝতে হবে যে তার কাশিটা অ্যাকচুয়ালি তার ইনফেকশনটা নিউমোনিয়ার দিকে টার্ন করছে। তখনই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। এবং এক্ষেত্রে আসলে অবহেলা করাটা অবশ্যই ভয়ঙ্কর রূপ না, নিতে এটা পারে। একটা ফ্যাটাল ডিজিজ। নিউমোনিয়াতে এখনো হায়ার সেন্টারগুলোতে মর্টালিটি প্রায় 50-50। হ্যাঁ, সেক্ষেত্রে নিউমোনিয়া তো আসলেই খুব নটোরিয়াস একটা ডিজিজ। স্যার, নিউমোনিয়া নির্ণয় করার জন্য সাধারণত কি ধরনের পরীক্ষা-নিরীক্ষাগুলো করা হয়ে না, থাকে? নিউমোনিয়া নির্ণয় করতে আমরা আসলে সিম্পল একটা এক্স-রে করে আর একটা সিবিসি করি। অনেক সময় কাশি পরীক্ষা করি কি জীবাণু দিয়ে হয়েছে। হ্যাঁ, কাশির জীবাণুগুলো আইডেন্টিফাই করার জন্য অনেক সময় আমরা সিএস করি যে আসলে কি ওষুধ কাজ করবে। নিউমোনিয়া আসলে খুব নির্ণয় করা খুবই সিম্পল। একেবারে রুট লেভেলেই নিউমোনিয়া নির্ণয় করা যায়। একটা সিবিসি, একটা এক্স-রে করলেই মোটামুটি সম্যক ধারণা, বা স্পুটাম পরীক্ষা করলেই সম্যক ধারণা পেয়ে যাওয়া যায় যে আসলে either he or she has been suffering from pneumonia or not. স্যার, ভ্যাকসিনের মাধ্যমে কি নিউমোনিয়ার কোনো নিরাময় করা যায় কিনা বা দূরে রাখা যায় কিনা এইটা নিউমোনিয়া হচ্ছে কি থেকে? আসলে নিউমোনিয়া স্পেসিফিক কিছু ভ্যাকসিন আছে। হ্যাঁ, আমরা সাধারণত ৩ ধরনের ভ্যাকসিন এই নিউমোনিয়াকে আটকানোর জন্য ইউজ করি। একটা লাইফ লং আছে, যেটা জীবনে একবারই দিতে হয়। একটা হচ্ছে ফ্লু ভ্যাকসিন, যেটা প্রতি বছর বছর দিতে হয়। প্রতি বছরই এটার ভেরিয়েন্ট চেঞ্জ হয়। কখনো বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, এগুলো কিন্তু সবই ফ্লু, সিজনাল ফ্লু, সবই ফ্লু। এটা প্রতি বছরই চেঞ্জ করতে হয়। এটা এক বছরের আরেক বছর কাজ করে না। আরেক ধরনের ভ্যাকসিন আছে, এটা আমরা প্রতি ৫ বছর পর পর দিই। তার মানে এই ৩ ধরনের ভ্যাকসিন যদি আমরা দিয়ে থাকি, যারা বিশেষ করে ইমিউনো কম্প্রোমাইজড, যারা আসলে মাল্টিপল ডিজিজে আক্রান্ত, ফুসফুস সহ অ্যাজমা, সিওপিডি রোগী, বা ফুসফুসে ক্যান্সার ছিল, বা ফুসফুসের এক ধরনের রোগ আছে ডিপিএলডি বলি আমরা, ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ, এই ধরনের রোগীদেরকে আমরা প্রোটেকশন হিসেবে এই টিকাগুলো দিয়ে দিতে পারি। তাছাড়া এক্সট্রিম অফ এইজ, যারা খুব বয়স্ক, তাদেরকেও প্রোটেক্টিভ হিসাবে এই ভ্যাকসিনগুলো দেওয়া যায়। স্যার, আমরা আরো অনেক বিস্তারিত জানবো আপনার কাছ থেকে, কিন্তু সময় হয়েছে ছোট্ট আরেকটি বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সুস্বাস্থ্য, এই অনুষ্ঠানটি নিয়ে নিচ্ছে ছোট্ট আরেকটি বিরতি। খুব তাড়াতাড়ি ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন টিভির স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন সুস্বাস্থ্য এই অনুষ্ঠানে। আশা করছি আপনারা আমাদের সাথেই ছিলেন। স্যার, আপনার সাথে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলছিলাম। এবার একটু জানতে চাই, যেহেতু আপনি আইসিইউতে কাজ করছেন কোঅর্ডিনেটর হিসেবে, আইসিইউতে আসলে কোন সময়, মানে কোন ধরনের পেশেন্টগুলোকে নিয়ে যাওয়া হয় এবং তাদের কি ধরনের সাপোর্টগুলো আসলে বেশি প্রয়োজন? বক্ষব্যাধি হসপিটালের যে আইসিইউটা আছে, এটা বেসিক্যালি হচ্ছে রেসপিরেটরি আইসিইউ। এখানে মূলত আমরা আমাদের হসপিটালে যে ভর্তি রোগীগুলো আছে, সেগুলো যেগুলো ওয়ার্ডে বা আমাদের এইচডিও, হাই ডিপেন্ডেন্সি ইউনিট, অথবা আরসিইউ, রেসপিরেটরি কেয়ার ইউনিট, এইখানে যে রোগীগুলোকে সাপোর্ট দেওয়া সম্ভব হয় না, সেই রোগীগুলোকেই সাধারণত আমাদের আইসিইউতে আমরা নিই। যদিও পাশাপাশি বাইরের বিভিন্ন আইসিইউ থেকে মাল্টিপল ডিজিজ উইথ ইনক্লুডিং ইনভলভমেন্ট অফ লাংস, ফুসফুস জড়িত যেসব রোগগুলো আছে, অন্যান্য ডিজিজের সাথে ফুসফুস জড়িত আছে, সেই রোগীগুলোকে অনেক সময় আমাদেরকে নিতে হয়। আসলে আইসিইউ হচ্ছে নিবিড় পরিচর্যা। সেখানে এমন রোগীদেরকে নিতে হয় যখন হচ্ছে প্রতিটা মিনিট তার জন্য কাউন্টেবল। প্রত্যেকটা মিনিট কাজে লাগিয়ে আমরা চেষ্টা করি সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার এবং তাকে সুস্থ করে তোলার। সাধারণত আমাদের আইসিইউতে আমরা রেসপিরেটরি ফেলিওর রোগীগুলোকে বেশি পাই, যারা দম নিতে পারছে না, অ্যাজমা, সিওপিডি বা ডিপিএলডি রোগী, বা বড়সড় নিউমোনিয়া, বা দুই পাশে ফুসফুস, অথবা চেস্ট ট্রমা, যেখানে পাঁজরের হাড় ভেঙে গেছে, অথবা পাঁজরের মধ্যে রক্ত জমে গেছে, হিউজ নিউমোথোরাক্স, ফুসফুসে পুরো ফুসফুসটা জুড়ে বাতাস জমে গেছে,
এই ধরনের রোগীগুলোকেই আমরা আসলে আইসিইউতে নেই এবং চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। স্যার আইসিইউ তো দেখা যায় যে আমাদের কমন একটা দেখা যায় যে ভেন্টিলেশন সাপোর্টার খুব প্রয়োজন হয়। এটা নিয়ে একটু জানতে চাই যে ভেন্টিলেশন সাপোর্ট আসলে কি এবং কখন এটা পেশেন্টদের জন্য প্রয়োজন হয়? আমরা যখন দমটা নিজে নিতে পারি না, মানে রেসপিরেশনটা যখন আমাদের প্রপার হয় না, আমরা যেই আইদার ইফোর্টের প্রবলেম থাকে অথবা ক্যাপাসিটির প্রবলেম। ২ টা জিনিসের কম্বিনেশন হলে আমাদের রেসপিরেশনটা হয়। একটা হচ্ছে রেসপিরেশনের রেট বা ইফোর্টটা থাকতে হবে, সাথে ক্যাপাসিটি। যেই পরিমাণে বাতাস আমাদের ফুসফুসে নেয়ার কথা, সেই পরিমাণে বাতাস যদি আমরা এফোর্ড করতে না পারি নিজের শরীর থেকে, তখন রোগীগুলো আস্তে নিস্তেজ হয়ে যায়, তার শরীরে অক্সিজেনের শর্টেজ হয় এবং যখন শরীরে অক্সিজেনের শর্টেজ হয় তখন আমরা এটাকে রেসপিরেটরি ফেইলিউর বলি। এই ধরনের রুগীকেই আমরা মূলত আইসিইউতে ভেন্টিলেটরে দেই এবং ভেন্টিলেটরে এইটা আমরা চেষ্টা করি, প্রাথমিক অবস্থায় চেষ্টা করি যে তাকে একটা সাপোর্ট দেওয়ার। দেখা গেল যে তার ৮ টা থেকে ১০ টা ব্রেথ আছে, আমরা এক্সট্রা ৪ টা দিয়ে দিলাম যে ১২ টা থেকে ১৫ টা ব্রেথের মধ্যে যাতে থাকে উনি। তখনও যদি সেটা না পারে, এটা কয়েকটা মুড আছে। আমরা কোন মুডে চালাবো, তাকে অ্যাসিস্ট কন্ট্রোল মুডে চালাবো, নাকি হচ্ছে তাকে সিনক্রোনাইজড চালাবো, নাকি এগুলো আপনার রুগীর ইফোর্ট এবং হচ্ছে রুগীর ক্যাপাসিটি এবং রুগীর কন্ডিশন, এগুলোর উপরে নির্ভর করেই আমরা আসলে ক্যাটাগরাইজ করি। তবে আমরা চেষ্টা করি লো দিয়ে শুরু করে, যে লো সাপোর্ট দিয়ে রুগীটাকে রেস্কিউ করা যায় কিনা। যখন একান্ত না পারি তখন হচ্ছে দেখা যায় যে তাকে পুরা প্যারালাইজড করে দিয়ে আর্টিফিশিয়াল ভেন্টিলেশনটাই দিই। ১ দিন ২ দিন টাইম নেই ইনফেকশন কন্ট্রোলের জন্য, ব্যথা কন্ট্রোলের জন্য, তাকে স্টেবল করার জন্য হেমোডাইনামিক্যালি স্টেবল করে, হেমোডাইনামিক্যালি স্টেবল হলে তখন দেখা যায় যে রুগীটা শ্বাস নেওয়া শুরু করে, তখন আস্তে সাপোর্ট কমিয়ে তাকে আমরা উইনিংয়ের চেষ্টা করি। স্যার আইসিইউর ক্ষেত্রে ইনফেকশন কন্ট্রোলের ব্যাপারটা নিয়ে একটু জানতে চাই। এটা কতটুকু জরুরি? ডেফিনিটলি আইসিইউতে আসলে এইখানে মানে স্টেরিলিটির ক্ষেত্রে জিরো টলারেন্স। কারণ আমি যদি ওখানে স্টেরিলিটি মেইনটেইন না করি, আমার যদি বিশেষ করে আপনি যে ভেন্টিলেশনের কথা বললেন, প্রত্যেকটা একটা রুগী তো আমরা যখন লাইফ সাপোর্টে দেই বা ভেন্টিলেটরে দেই, তার কিন্তু একদম লাংস থেকে সরাসরি মেশিনের সাথে রিলেশন থাকে। কাজেই একটা ইনফেক্টেড রুগীকে যদি আমরা ওই মেশিনটা স্টেরাইল করা ছাড়া আরেকজন রুগীকে দিই, তো তার তো চান্স থাকেই। বিশেষ করে অর্গানিজমেরও চান্স থাকে, ইভেন টিবি হওয়ারও চান্স থাকে। সেই জন্য স্টেরিলিটিটা 100% এখানে জরুরি। তাছাড়া আমরা এনজি টিউব দেই, তারপর হচ্ছে এন্ডোট্রাকিয়াল টিউব দেই বা সিভি লাইন করি। এগুলো সব কিছুতেই আপনার একদম স্ট্রিক্টলি মেইনটেইন করা উচিত স্টেরিলিটি। সো এটা আসলে খুবই জরুরি ইনফেকশন কন্ট্রোল ব্যাপারটা। স্যার একটু জানতে চাই যে এখন তো আসলে অ্যান্টিবায়োটিক এটা আমরা জানি যে খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। বাট দেখা যায় সবাই হঠাৎ করে হয়তোবা কিনে নিচ্ছে বা চিকিৎসকের পরামর্শ ছাড়াই বা ডোজটা কমপ্লিট করছে না বা সুস্থ হয়ে যাচ্ছে, ডোজ কমপ্লিট করছে না, ইনকমপ্লিট রেখে দিচ্ছে। তো এই অ্যান্টিবায়োটিকের এই যে ডোজিং এর ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়ে একটু আপনার কাছে বিস্তারিত জানতে চাই যে কতটুকু ঝুঁকিতে পড়তে পারে? অ্যাকচুয়ালি হচ্ছে আমরা কিন্তু থ্রেডের মধ্যে আছি। থ্রেড মানে নতুন জীবাণু আসতেছে এবং এই জীবাণুগুলোকে মারার জন্য আমাদের যেই পরিমাণে নতুন জীবাণু আবিষ্কৃত হচ্ছে বা নতুন যে পরিমাণে জীবাণু সংক্রমিত হচ্ছে আমরা যেগুলো দিয়ে, সেই পরিমাণে কিন্তু অ্যান্টিবায়োটিক আমাদের আবিষ্কার হচ্ছে না। আমাদের কিন্তু একটা লিমিটেশন আছে, ওষুধ আবিষ্কার হওয়ার একটা লিমিটেশন আছে। কিন্তু আমাদের এইটা উচিত আসলে সামাজিক অ্যাওয়ারনেস তৈরি করা। সামান্য কাশি, সামান্য জ্বরের জন্য আমরা যেটা করি, ইউজুয়ালি দেখি যে ফার্মেসিতে যাই, ফার্মেসি ম্যান বুঝুক আর না বুঝুক, সবাইকে দোষ দিব না, অনেকেই করেন যেটা, সেটা হলো একটা বড় অ্যান্টিবায়োটিক দিয়ে দিলেন। দেখা গেল ওই আসলে ওনার ওই অ্যান্টিবায়োটিকটার দরকারই ছিল না এবং সবচেয়ে বড় বিষয় হলো যে অ্যান্টিবায়োটিকটা উনি দিলেন, দেখা গেল হয়তো বা পার্শিয়ালি কাজ করছে, তার মানে পরবর্তী ধাপে সেটা রেজিস্ট্যান্ট হয়ে যাবে, মানে এই অ্যান্টিবায়োটিকটা তার শরীরে কাজ করবে না এবং এই রেজিস্ট্যান্ট হয়ে গেল, অর্গানিজমটা রেজিস্ট্যান্ট হয়ে গেল। এই অর্গানিজমটা যদি আরেকজনের গায়ে ছড়ায়, সেও কিন্তু ওই ড্রাগদের রেজিস্ট্যান্ট। তার মানে কি, আমরা সেলফ ক্রিয়েটিং একটা বাধা তৈরি করছি এবং আস্তে আমাদের কিন্তু অ্যান্টিবায়োটিকগুলো একেবারে লিমিটেড হয়ে যাচ্ছে। দেখা গেল সিএস করে কাশিতে বা রক্তে বা ইউরিনে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম অর্গানিজম হচ্ছে রেজিস্ট্যান্ট, মানে কাজ করবে না শরীরে। তো এইটা আমরা আয়াট্রোজেনিক বা নিজে তৈরি করছি। তো এইটা আসলে সচেতন হওয়া উচিত। একেবারে কথায় আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে দিব, এটা রেশনাল না। আমার রেজিস্টার্ড ডাক্তার ছাড়া আমাদের হাইকোর্টের একটা নতুন নির্দেশনা আছে, এটা যদিও কেউ ফলো করছে না। রেজিস্টার্ড
ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করারই নিষেধাজ্ঞা ছিল। এখন আমাদের দেশে হবে, আমরা আশাবাদী যে ইনশাল্লাহ আইনের শাসন প্রতিষ্ঠিত হলে এই জিনিসগুলো অনেকাংশেই কমে আসবে। স্যার এক্ষেত্রে একটু পেইন কিলারের ব্যাপারটাও আপনার কাছে জানতে চাই যে আমাদের কোনো একটা ব্যথার সমস্যা হলে দেখা যায় যে আমরা নাপা খেয়ে নিচ্ছি বা যে কোনো একটা পেইন কিলার খেয়ে নিচ্ছি। যখনই ব্যথা হচ্ছে পেইন কিলারের মাধ্যমে আমাদের ব্যথাটা থেকে আমরা কিছুটা সময়ের জন্য মুক্তি লাভ করছি। সেটা মাথা ব্যথাই হোক বা যেকোনো ব্যথাই হোক। তো এক্ষেত্রে পেইন কিলার আসলে কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে বলে আপনি মনে পেইন করেন? কিলার বলতে কি, আমরা যদি ওটিসি ওভার দ্য কাউন্টার যে ড্রাগগুলো আছে, ওভার দ্য কাউন্টার ড্রাগ আমরা খেতে পারবো, প্রেসক্রাইব করে, যেগুলো হচ্ছে প্যারাসিটামল। প্যারাসিটামল এরকম একটা ঔষধ, যেটা হচ্ছে আপনি উইদাউট এনি প্রেসক্রিপশন আপনি খেতে পারবেন, কিন্তু সেটা মাত্রাতিরিক্ত খাওয়া যাবে না, লিমিটেড অবস্থায় খেতে পারবেন জ্বর ব্যথা এগুলোর জন্য। কিন্তু যত্রতত্র যে অন্যান্য যে পেইন কিলারগুলো আছে, বিশেষ করে আমরা নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, অ্যানেসাইডস ড্রাগস আছে, এগুলো আমরা ইউজ করি, বা আরও বড় ওষুধ আমরা ইউজ করি ব্যথার জন্য। এগুলো মোটেও কাম্য নয়, কারণ হচ্ছে প্রত্যেকটা পেইন কিলার তো আসলে কিডনির প্রতি তাদের অ্যাফিনিটিটা বেশি, মানে কিডনি ক্ষতির কারণ হয় পেইন কিলার, অ্যাসিডিটির কারণ হয় পেইন কিলার, এবং মাল্টিপল ডিজিজ আছে যেগুলো পেইন কিলারের জন্য অ্যাগ্রাভেট হয়। সেই জন্য পেইন কিলার লিমিটেড রাখা উচিত, এবং আমার মনে হয় খুব প্রয়োজন ছাড়া প্যারাসিটামলও খাওয়া উচিত না। স্যার প্যারাসিটামলের ব্যাপারে আরেকটু আপনার কাছে জানতে চাই যে প্যারাসিটামল কি আসলে খালি পেটে গ্রহণ করা জরুরি নাকি ভরা পেটে নাকি কোনো চা বা কফির না, সাথে? প্রত্যেকটা পেইন কিলারে আসলে ভরা পেটেই খাওয়া উচিত। হ্যাঁ, প্রত্যেকটা পেইন কিলারের যে মোড অফ ফাংশন, এইটা অ্যাসিডিটির উদ্বেগ করে। আহ, সেজন্য আমার মনে হয় যে পেইন কিলার সবসময় ভরা পেটে খেতে হবে। ঠিক আছে, প্রয়োজন বোধে অ্যান্টি আলসারেন্টও সাথে খেতে হয়। আচ্ছা, এর সাথে কি চা বা কফির কোনো রিলেশন রয়েছে কিনা? অনেকে বলে যে চা কফির সাথে নাপা খেলে বা প্যারাসিটামল খেলে সেটা বেশি ইফেক্টিভ। এ না, ব্যাপারে এটা চা বা কফি আসলে অ্যাকচুয়ালি হচ্ছে কি, এটা অনেকের একটা ধারণা, চা বা কফিতে কিন্তু ক্যাফেইন আছে, এবং ক্যাফেইন বিশেষ করে মাথা ব্যথা এই ধরনের ব্যথার কিছু উপশম করে। কাজেই আমরা কিন্তু প্যারাসিটামলের সাথে প্যারাসিটামল প্লাস যেটাকে বলি, প্যারাসিটামল প্লাস ক্যাফেইন প্লাস ওষুধগুলো আছে। আপনি চা কফির পরিবর্তে যদি প্লাসটা খান, একই ইফিকেসি হবে। বেটার ওইটা হচ্ছে 65 মিলিগ্রাম করে ক্যাফেইন দেওয়া আছে প্যারাসিটামলের সাথে। এইটা আমার মনে হয় যে চা কফির চেয়েও খুব কার্যকর হবে। কাজে এই ধারণাটা ঠিক না যে চা কফির সাথে খেলে ওইটা ক্যাফেইনের জন্য হয়। সেটা তো আপনি যদি তীব্র মাথা ব্যথা হয়, আপনার প্যারাসিটামলের সাথে ক্যাফেইনের যে কম্বিনেশন আছে, প্যারাসিটামল প্লাস বিভিন্ন নাম আছে, হ্যাঁ, নাপা এস প্লাস আছে, নাপা এক্সট্রা আছে, বা অনেক আরও অন্যান্য কোম্পানির ওষুধ আছে, রিসেট প্লাস আছে। এগুলো যেগুলো আছে সেগুলো আপনি প্যারাসিটামলের সাথে ক্যাফেইনের কম্বিনেশন আছে। মাথা ব্যথা থাকলে এগুলো আপনি খেতে পারেন। বাট হচ্ছে চা কফি যে আপনার অন্যান্য ব্যথা কমাবে সেরকম না, মাথা ব্যথাটা হয়তো বা ক্যাফেইনের কারণে কিছুটা উপশম হতে পারে। সো প্যারাসিটামল ভরা পেটেই খেলে হবে, চা বা বরাবর। কফির সাথে খাওয়ার আসলে কোনো যুক্তিযুক্ততা নাই। স্যার একটু জানতে চাই যে কোন উপসর্গগুলো দেখা দিলে একজন মানুষ কনফার্ম হবে যে না তাকে একজন বক্ষব্যাধি চিকিৎসকের কাছেই যেতে হবে? বক্ষব্যাধিতে আসলে অ্যাকচুয়ালি চেস্টের রোগীগুলোই আসবে। তবে আমরা খুব দেখি যে গলা দিয়ে রক্ত আসে, যেমন হেমোপটাইসিস হলে এটা খুব অ্যাটেনশন দেয়। হ্যাঁ, গলা দিয়ে রক্ত আসলে তখন রোগীগুলো তাড়াহুড়ো করে চলে আসে বক্ষব্যাধিতে। আপনি খেয়াল করবেন, রক্ত গলা দিয়ে আসে বমির সাথে না কাশির সাথে। যদি বমির সাথে আসে তাহলে অবশ্যই আপনি একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যাবেন। যদি কাশির সাথে আসে, আপনি বক্ষব্যাধির ডাক্তারের শরণাপন্ন যত দ্রুত সম্ভব চলে আসবেন। শ্বাসকষ্ট, তীব্র শ্বাসকষ্ট, নেবুলাইজেশনে কাজ হচ্ছে না, ৩-৪ বার নেবুলাইজ করছেন, বা আপনার রেগুলার যে ড্রাগসগুলো খাচ্ছেন এই ড্রাগসগুলোতে আপনার কাজ হচ্ছে না, তাহলে আপনাকে অবশ্যই ইমার্জেন্সি বেসিসে হসপিটালে যোগাযোগ করতে হবে, বক্ষব্যাধি বিশেষজ্ঞ বা বক্ষব্যাধি হসপিটালে। আপনার তীব্র জ্বর, তীব্র কাশি, পাকা কফ আসতেছে, তীব্র বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট হচ্ছে, এগুলো হচ্ছে নিউমোনিয়ার লক্ষণ। আপনি এটা হলে অবশ্যই বক্ষব্যাধিতে জরুরি ভিত্তিতে যোগাযোগ করবেন। আপনার দীর্ঘদিনের কাশি, ৩ সপ্তাহের বেশি কাশি, স্বাভাবিক অ্যান্টিবায়োটিকে ভালো হচ্ছে না, খাবারের অরুচি, সন্ধ্যার দিকে গায়ে গায়ে জ্বর আসা এবং ওজন কমে যাওয়া, এই লক্ষণগুলো যদি থাকে এগুলো টিবির লক্ষণ। এটা হলে আপনাকে অবশ্যই একজন
টিবি বিশেষজ্ঞ বা বক্ষব্যাধি বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে। এক্ষেত্রে কি স্যার ফ্লুইডের সাথে কোনো রেস্ট্রিকশন থাকে বক্ষবিধির যে কোনো সমস্যায়? না, ফ্লুইডে আমরা ফ্লুইড সাধারণত রেস্ট্রিকশন করি না। আমরা আমাদের চেস্টের সাথে ফ্লুইডের রেস্ট্রিকশন খুব একটা এসে যায় না। ইভেন আদারওয়াইজ যদি কিনা আমরা চেস্ট ট্রমা থাকে যেখানে ফ্লুইড বডিতে রিটেনশন হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রেও ছাড়া। স্যার অনেক সময় দেখা যায় যে বা সর্দি কাশি থেকে নাক দিয়ে রক্ত পড়ছে। এটা কতটুকু ঝুঁকিপূর্ণ বলে আপনি মনে করেন? নাক দিয়ে রক্ত পড়াটা আসলে একটা ইপিস্টেক্সিস, হ্যাঁ? এটা আমরা বলি ওই যে নাকের যে ভেসেলগুলো আছে এগুলো থিনিং হয়ে গিয়ে আসলে শেড আউটে মিউকোজাটা শেড আউট হয়ে গিয়ে হয়। এটা খুব বেশি ঝুঁকিপূর্ণ নয়। এইটা সিম্পল আপনার একাই নিয়ন্ত্রণ হয়ে যায়। যদি খুব ঘন ঘন হয়, খুব রিপিটেডলি হয় তাহলে এবং হিউজ পরিমাণে হয় তাহলে আমার মনে হয় এটা একদম সিম্পল একটা চিকিৎসা আছে কটরাইজেশন। হ্যাঁ, সেটা ডে বেসিসেই করা যায়। এই আধা ঘন্টার মধ্যে ইয়ে করে দিয়ে ২-৩ মিনিট লাগে একটা কটরাইজেশন করতে। সিম্পল একটা অপারেশন। এটা নাক কান গলা বিশেষজ্ঞদের কাছে গেলেই ওনারা আইদার মেডিসিন দিয়ে চেষ্টা করবে অথবা যদি দেখা যায় যে না ভেসেলটা বেশি মারাত্মকভাবে ইনজুরড আছে, এটা হিলিং হবে না, তখন তারা কটারি করে দেয়। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের মাঝে এসেছেন এবং চমৎকার সব গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকেও এবং আপনার মাধ্যমে গ্রিন টিভি এবং সম্মানিত দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ। দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্রিন টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।